পাচ্ছিস? দেখা যাচ্ছে রে? দেখ, আগের দিন একটা আলোচনা করছিলাম, তাই তো? আগের দিন আমরা এই জায়গাটা করছিলাম তো, ডিসি মোটরের স্পিড কন্ট্রোল আর ভোল্টেজ কন্ট্রোলটা দেখলাম। তার কাজ আর শান্ট মোটরের ক্ষেত্রে সেম অ্যাজ সেপারেটলি এক্সাইটেড মোটর দিয়ে আমরা এরকমটা লাইন পেলাম। আর দেখলাম সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এটা পেলাম, অর্থাৎ টর্কের সাথে স্পিডের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এটা পেলাম। ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ভোল্টেজ কন্ট্রোল মেথডটা, এবার যদি আমরা আজকে, তাহলে আজকের টপিক হচ্ছে আমার স্পিড কন্ট্রোলের ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। আজকের টপিকে আমাদের কাজটা হচ্ছে কিন্তু ফিল্ড দিয়ে ফিল্ড কন্ট্রোল করা। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের কিন্তু সেটা কি দিয়ে করবো আমরা? ফিল্ড কন্ট্রোল মেথডে। ইকুয়েশনটাকে একবার ড্র করে নি। ইকুয়েশন, এটা তো আমাদের মেন ইকুয়েশন। আর আমরা সবসময় যেটা সবসময় লোড দেখবো আর স্পিড দেখবো। স্পিড আর দেখবো আমরা স্পিড, অর্থাৎ কিরকম লোড বাড়ালে কিরকম স্পিড চেঞ্জ হয়। আর তার সাপেক্ষে আমরা আগের দিন দেখেছি আমরা এইটাকে পরিবর্তন, আর আজকে আমরা ফিল্ড পরিবর্তন করে দেখবো কত স্পিড হচ্ছে। সেই স্পিডের সাপেক্ষে যদি আমরা টর্ক পরিবর্তন করি, তাহলে সেই টর্কের রেসপেক্টে স্পিডের কিরকম পরিবর্তন আসবে, এটাকে আমরা দেখবো। তাহলে আমাদের মেন ইকুয়েশনটা কি ছিল? ওমেগা ইজ ইকুয়াল টু ই এ বাই এ এ ফাই ইকুয়েশন ছিল আমাদের, তাই তো না? এখন এই জিনিসটা, এখন প্রথমত আমরা স্পিড কন্ট্রোল করব ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের মেথডের মাধ্যমে। সেটা করব আমরা প্রথমে কার করব? সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। প্রথমে যেটা করব আমরা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। প্রথমে করব আমরা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা যখন সেপারেটলি এক্সাইটেড মোটর লিখবো, যে আমাদেরকে লিখতে হবে স্টেডি স্টেট মডেল। আমাদেরকে এখানে লিখতে হবে স্টেডি স্টেট মডেল, ড্র করতে হবে।
দিয়ে বলতে হবে স্টেডি স্টেট মডেল থেকে আমরা যে স্পিড টর্কের ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে এটা। কিন্তু আমি তোদেরকে বোঝার জন্য অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড মোটরে লিখবো ঠিকই, কিন্তু আমরা প্রথমে সেপারেটলি এক্সাইটেড মোটরের স্টেডি স্টেট মডেলটাকে ড্র করে নিই। ওমেগা স্পিডে ঘুরবে, টাও টর্ক তৈরি করবে, এদিকে যখন কারেন্ট আসবে আই এ, আর এখানে ফ্লাক্স তৈরি করবে ফাই। তাহলে তার করেসপন্ডিং যে ইকুয়েশনটা পাবো আমরা সেটা নিশ্চয়ই এই জায়গা থেকে এই মডেল থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এটা যেহেতু আমাদের স্টেডি স্টেট মডেল, তাহলে এটা হচ্ছে স্টেডি স্টেট মডেল বলে লিখবো। কিন্তু তোদের দেখ স্টেডি স্টেট মডেল থেকে এই ইকুয়েশনটা পেলাম, কিন্তু স্টেডি স্টেট মডেল থেকে যদি আমরা সেপারেটলি এক্সাইটেড মোটর কিনে চিন্তা করি, তাহলে আমাদেরকে কিন্তু মাথার একটা ব্যাকগ্রাউন্ডে সেপারেটলি এক্সাইটেড মোটরের চিন্তা ভাবনাটা সার্কিটটাও মাথায় রাখতে হবে, মানে এটা মাথার ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে, এটা কিন্তু ড্র করলে হবে না। এই যে ছবিটা এখন ড্র করব সেটা কিন্তু তোদের মাথার ব্যাকগ্রাউন্ডে রেখে চিন্তা করতে হবে। তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটরের ছবিটা আমরা ড্র করে নিই। এখানে যে ভোল্টেজটা সেটা ভি, যেটা এই দুটো পয়েন্টে দিচ্ছি। এদিকে যে কারেন্টটা ঢুকছে আর্মেচার কারেন্ট আই এ, মোটর ঘুরছে, ওমেগা স্পিডে টর্ক তৈরি করছে টাও, আর এখানে যে ভোল্টেজটা দিচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে সেপারেট সোর্স থেকে যেটা ফিল্ডের তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য সেটাকে বলছি ফিল্ড ভোল্টেজ। আর এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাকে বলছি ফিল্ড কারেন্ট। সেই কারেন্টটা ঢোকার ফলে এখানে ফাই তৈরি করছে ফ্লাক্স। সেই ফাইটা যখন আর্মেচারে এসে ঢুকছে আর আর্মেচার থেকে কারেন্ট আসছে, যে অ্যাকর্ডিং টু ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল মেনে মোটর ঘুরতে লাগছে এবং টর্ক তৈরি করছে টাও পরিমাণ, সেই টাও পরিমাণ টর্ক লোড নিয়ে মোটর চলতে লাগছে। এখন যখন আমি আর্মেচার ফিল্ড কন্ট্রোল মেথড যখন করব আমি এই মডেলে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, তখন কি আমি এই ভোল্টেজের কোনো পরিবর্তন করব? বল, তখন কি আমি এই ভোল্টেজটার কোনো পরিবর্তন করব কি? তোদের কি মনে হচ্ছে বল? যখন আমরা ডিসি মোটর সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ড কন্ট্রোল মেথড যখন আমরা করছি, ফিল্ড কন্ট্রোল মেথডের ক্ষেত্রে সেপারেটলি এক্সাইটেড মোটরে আমি কি আর্মেচারে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটার কি কোনো পরিবর্তন হবে? না, না স্যার। সেটা একটা রেটেড ভোল্টেজ আছে, সেই রেটেড ভোল্টেজটা দিয়ে ফিক্সড করে দেবো। মোটরের যা রেটেড ভোল্টেজ সেই পরিমাণ ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে সেই ভোল্টেজটাকে আমি ফিক্সড করে রেখে দেবো। এবার যদি মোটরের স্পিডের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কাকে পরিবর্তন করব? ফিল্ড ভোল্টেজের, এই ভোল্টেজটার পরিবর্তন করব। কারণ আমার এখন বর্তমান কন্ডিশনটা হচ্ছে ফিল্ড কন্ট্রোল মেথড, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। তাহলে ফিল্ড ফ্লাক্সকে কন্ট্রোল করতে গেলে আমি কি করব? ফিল্ড ভোল্টেজটাকে কন্ট্রোল করব। আর ফিল্ড ভোল্টেজটাকে যখন কন্ট্রোল করব, ফিল্ড কারেন্ট কন্ট্রোল হবে, অর্থাৎ এই ভোল্টেজটা বাড়ালে এই কারেন্টটা বাড়বে, আর এই কারেন্টটা বাড়লেই দেখ এই ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে। ম্যাগনেটিক ফ্লাক্স যখনই বাড়বে, বল এবার এই যে ইকুয়েশন থেকে আমার স্পিড কিরকম পরিবর্তন হবে? আমি যদি ফিল্ড ভোল্টেজ বাড়াই, আমি এখন ভিএফ কে বাড়াচ্ছি, আমার টার্গেট হচ্ছে ভিএফ কে বাড়াচ্ছি। ফিল্ড ভোল্টেজ যদি বাড়াই, তাহলে আমার সাথে সাথে কে বাড়বে? ফিল্ড কারেন্ট বাড়বে, অর্থাৎ ফিল্ড কারেন্টের পরিমাণটা বাড়বে।
ওকে জয়েন করতে হবে। যে ফিল্ড ভোল্টেজ বাড়ালাম সেই ফিল্ড কারেন্ট বেড়ে গেল, আর সেই ফিল্ড কারেন্ট যখনই বাড়লো সেই কারেন্টটা যখন ফিল্ড কয়েলে ঢুকলো ম্যাগনেটিক ফ্লাক্সকে বাড়াবে, ফাইয়ের পরিমাণ বাড়লো। যে ফাইয়ের পরিমাণ বাড়লো এবার বল আমার এই ইকুয়েশন হিসেবে কোন জায়গায় কে পরিবর্তন হবে, কোন জায়গার কোন মানটার পরিবর্তন হবে? জেনারেলি আমরা একটা মোটরের যে মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে, জেনারেলি একটা মোটরের আমরা যখনই মোটর ব্যবহার করি সেই মোটরের তো একটা মোটর কনস্ট্যান্ট ভ্যালু থাকে কে এ। কে এ যেটা থাকে সেটা কি মোটরের একটা মোটর কনস্ট্যান্ট ভ্যালু। এই মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা কোথা থেকে পেয়েছিলাম তোদের মনে আছে? কে বলতে পারবি বল, এই মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা কোথা থেকে পেয়েছি? মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা কোথা থেকে পেয়েছিলাম বল? দেখ ব্যাক ইএমএফ এর একটা ইকুয়েশন আমরা করেছিলাম, EB ইকুয়াল টু phi ZN বাই 60 ইন্টু P বাই A। তাহলে সেই জায়গাটাকে আমি যদি মোটরটাকে কোনো পরিবর্তন না করি তাহলে সেই মোটরের জেড এর মানের কি পরিবর্তন হবে? সেই মোটরের পি এর মানের কি কোনো পরিবর্তন হবে? সেই মানের 60 ভ্যালুটা কি কোনো পরিবর্তন হবে? সেই মোটরের এ ভ্যালুটা কি পরিবর্তন হবে? এগুলো সবাই কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ জেড পি ডিভাইড 60 ইন্টু এ, এরা তো সবাই এই চারটে প্যারামিটার তো আমার কনস্ট্যান্ট থাকবে যদি মোটরটাকে আমি পরিবর্তন না করি। আর এদিকে থাকছে ফাই আর এদিকে থাকছে এন। দেখ আমি মোটরের ফাইয়ের মানটাকে পরিবর্তন করতে পারি, আমি ফিল্ড ভোল্টেজের মান চেঞ্জ করলেই ফাইয়ের মান পরিবর্তন হবে, আর যেই ফাইয়ের মানের পরিবর্তন হবে স্পিডের মানের পরিবর্তন হবে, এন এর মানের পরিবর্তন হবে। তাহলে এই যে জায়গাটা আমরা ছিল মোটরের, এটাকে তো আমরা মোটরে কে এ বলেছিলাম। তাহলে বল আমি যদি মোটরটার পরিবর্তন না করি তাহলে কে এর তো একটা নির্দিষ্ট মান থাকবে। যখন আমি যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরের একটা করেসপন্ডিং জেড ভ্যালু থাকবে। মানে জেড মানে কোনটা বল, জেড কোন জিনিসটা? একটা মোটরের জেড বলতে কি বুঝিয়েছিলাম আমরা, কি জেনেছিলাম? কার মনে আছে দেখি বল। একটা ডিসি মোটরের জেড বলতে আমরা কি জিনিসটা বুঝেছিলাম? আরে ভুলে যাচ্ছিস, পড়িয়েছি রে, বল একটু কেউ শুনতে পাচ্ছি। ইম্পিডেন্স তো ইম্পিডেন্সটা কোথা থেকে চলে এসেছে? আর্মেচার কন্ডাক্টর স্যার। আর্মেচার কন্ডাক্টর, অর্থাৎ আর্মেচারের মধ্যে যে কয়েলটা আছে সেই কয়েলের তারের সংখ্যা। ইম্পিডেন্স তাই বলছে, ডিসি মোটরের ক্ষেত্রে ইম্পিডেন্স তাই বললি রে, সে সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের মা হয়ে গেল। তার পি জিনিসটা কি? নাম্বার অফ পোল, অর্থাৎ একটা মোটরের আর্মেচারের মধ্যে কতগুলো ফিল্ড কয়েলের মধ্যে কতগুলো পোল তৈরি করেছি আমরা, ম্যাগনেটিক পোল, সাউথ পোল, নর্থ পোল, এই পোলগুলো। আর এ কোনটা ছিল? প্যারালাল পাথ স্যার। নাম্বার অফ প্যারালাল পাথ, অর্থাৎ আর্মেচার কয়েলটা যখন আমরা তৈরি করি একসাথে কতগুলো তারকে নিয়ে একসাথে ঘোরাই, সেটা হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। তাহলে একটা মোটর যদি আমি পরিবর্তন না করি সেই মোটরের আর্মেচারে যে কয়েলের তার সংখ্যা কি পরিবর্তন হবে বল? না, মোটরটা 600 আরপিএম যখন ঘুরছে তখন তারের সংখ্যা আছে কয়েলে 1200 পাক।
মোটরটাকে যদি আমি 1000 পাকে ঘোরাই তাহলে তারের পরিমাণ কি 1500 পাক হয়ে যাবে? হবে কি কখনো? কখনো হবে না। তাহলে মোটরের কয়েলে তারের আর্মেচারে তারের সংখ্যা সর্বদা ফিক্স, মোটরের পোল কটা আছে সেটাও ফিক্সড, নাম্বার অফ প্যারালাল পাথ সেটা কটা আছে সেটাও ফিক্সড। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা কে এর যে মানটা পাই সেটা মোটরের সর্বদা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কি বলি আমরা মোটর কনস্ট্যান্ট। এই যে একটা মোটরের মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা যখন নির্ণয় করি, এই মোটর কনস্ট্যান্ট ভ্যালুটা কিন্তু সর্বদা আমরা রাখার চেষ্টা করি ভেরি ভেরি লো ভ্যালুতে। এটা আমরা মেনটেন করার চেষ্টা করি ভেরি ভেরি লো ভ্যালুতে। এবার বল সেই রেসপেক্টে বল, এবার সেই রেসপেক্টে এই কথাটার মাথায় রেখে এবার বল এই জায়গা থেকে এর পরের জায়গাটা আমি কি লিখবো, পরের টার্মটা কি লিখবো? তাহলে দেখ ফাইটা বাড়লো ঠিকই, ফাইটা বাড়লো ঠিকই, কিন্তু সেই ফাইটা কার সাথে গুণ আছে? কে এর সাথে। এবং কে এ যার মানটা খুবই কম ভ্যালুতে আছে। অ্যাজ এ রেজাল্ট কে এ ইন্টু ফাই এর যে পরিবর্তনটা, চেঞ্জটা, সেই চেঞ্জটা কি বেশি হবে না কম হবে? ফাইটা বাড়লো ঠিকই, কিন্তু সেই ফাইয়ের মানটা যেহেতু বাড়লো এবং কে এর যে মানটা আমার কাছে ইকুয়েশনে আছে, যেটাকে বলছি আমরা মোটর কনস্ট্যান্ট, যার মানটা আমরা রেখেছি একটা মোটরের ভেরি ভেরি লো ভ্যালুতে, তাহলে অ্যাজ এ রেজাল্ট এই দুজনের গুণফল, মানে এই দুজনের গুণফল, আমি এখানে আসছি না এখন, এই দুজনের গুণফল, তাদের যে গুণফলের যে পরিবর্তনটা, চেঞ্জটা, সেটা কি বেশি হবে না কম হবে? কম হবে স্যার। কম হবে। চেঞ্জটাও হবে ভেরি ভেরি লো ভ্যালুতে। কেন? সাপোজ আমি ধরে নিচ্ছি তোদেরকে বোঝানোর জন্য যে কে এর মানটা আমাদের কাছে আছে, ধরে নে 0.02, 0.02, আর ফাইয়ের মানটা চেঞ্জ আগে ছিল, 5.1 প্রথম অবস্থায় ছিল, যে ফাইয়ের মানটা ছিল ধরে নিচ্ছি আমি, দেখ তোরা যখন অঙ্ক করেছিস ডিসি মোটরের তখন ফাইয়ের মানটা দেখ 3 মিলি ওয়েবার, 5 মিলি ওয়েবার, এরকম রেঞ্জে তোরা দেখ ওয়েবার রেঞ্জে পেয়েছিস। দেখ কখনো কখনো একটা অঙ্কতে দেখ পেয়েছিস 0.03 ওয়েবার। অঙ্ক করার সময় যে অঙ্কগুলো করেছিলিস তখন সে ম্যাগনেটিক ফ্লাক্সের যে মানগুলো পেয়েছিলিস তার মধ্যে একটা মান দেখ আমার মনে পড়ছে, একটা অঙ্কতে এইরকম এই রেঞ্জে ছিল, ছিল না বল? এখন এই রেঞ্জ থেকে ফাইয়ের মানটা পরিবর্তন হয়ে ধর ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়লো, ম্যাগনেটিক ফ্লাক্সটা বেড়ে হলো 0.04 ওয়েবার। তাহলে আগের অবস্থাতে কে এ ইন্টু ফাই এই গুণফলটা কত ছিল? 0.02 ইন্টু 0.03 সমান কত ছিল? 3 দুগুণে 6 আর দুটো চারটের পরে শূন্য, যেমন 0.0006। এখন যে পরিবর্তনটা হলো ফাইয়ের মানটা 0.03 থেকে 0.04-এ, কারণ ফ্লাক্স বাড়লো, ভোল্টেজ বাড়ালাম, কারেন্ট বাড়লো, যার ফলে ফ্লাক্স বাড়লো, 0.03 থেকে 0.04-এ এলো। তাহলে এখন বর্তমানে কে এ ইন্টু ফাই এই মানটা কত বাড়লো? 0.02
ইন্টু 0.04, তাহলে কত বাড়লো বল? 0.0008। বল এই মানটা থেকে এই মানটা কি এমন বড়, না প্রায় সেম? আমরা বড় খুবই বড় ধরবো না অ্যাপ্রক্সিমেটলি সেম ধরবো বল? এই জায়গাকার মানটা আমরা অনেক বড় ধরবো না অ্যাপ্রক্সিমেটলি সেম ধরবো? অ্যাপ্রক্স সেম স্যার। অ্যাপ্রক্স সেমই তো ধরবো, কারণ দেখ দশমিকের পরে 4 ঘর শূন্য, তাহলে এই মানটা তো খুবই কম একটা মান এবং পরিবর্তনটাও খুবই কম পরিবর্তন। তাহলে সেই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি এই যে মানের পরিবর্তনটা, এই মানের পরিবর্তনটা খুবই নেগলিজিবল। পরিবর্তন আছে ঠিকই, কিন্তু তাদের দুজনের গুণফলের পরিবর্তনটা ভেরি নেগলিজিবল। তাহলে এই গুণফলের পরিবর্তনটা যদি ভেরি নেগলিজিবল হয়, যখন আমি মোটরকে স্টার্ট করছি ইনিশিয়াল অবস্থায় টর্কের মান তো 0, লোড দেওয়া 0 দেওয়া আছে, তাহলে এই জায়গার গুণফলটা তো 0 স্টার্টিং এ, এই জায়গার গুণফলটা 0 স্টার্টিং এ। তাহলে আমি যে স্পিডটা পাবো এখন, সেই স্পিডটা নিশ্চয়ই কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আর এই গুণটা দিয়ে ভাগ করলে সেই স্পিডের মানটা পেয়ে যাব। তাহলে এই জায়গা থেকে আমি হিসাব করে দেখছি স্পিডের একটা মান আছে আমার ওমেগা ইজিক্যাল টু ধর 1200 আরপিএম। ওমেগার মানটা ধর আছে 1200 আরপিএম। এবার আমি ভোল্টেজটা বাড়ালাম, যার ফলে কারেন্ট বাড়লো, যার ফলে ফ্লাক্স বাড়লো, ফ্লাক্স বেড়ে আমার এই গুণফলটা প্রায় সেমি রাখলো, যার ফলে চেঞ্জটাও প্রায় সেমি থাকলো। তাহলে সেই জায়গা থেকে আমি যদি ভিএফ কে বাড়াই, ফিল্ড ভোল্টেজকে যে যখন বাড়ালাম, ফিল্ড কারেন্ট বাড়লো, ফিল্ড কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়লো, ফ্লাক্স বাড়ার ফলে কে এ ইন্টু ফাই, এদের গুণফলটাও অ্যাপ্রক্স সেম থাকলো। এই গুণফলটা আমার অ্যাপ্রক্স সেমি থেকে গেল। তাহলে সেই জায়গা থেকে ওমেগার মানটা বল সেই 1200ই তো থেকে যাবে, না চেঞ্জ হবে? হয়তো 1-2 পাক কমবে, খুব বেশি হলে 1-2 পাক কমবে, কিন্তু সেটাকে আমরা সেমি ধরে নেব। তাহলে এই ভোল্টেজটা যখন বাড়াচ্ছি, ফিল্ড ভোল্টেজটা যখন বাড়াচ্ছি, আলটিমেটলি কিন্তু আমার এই স্পিডের উপরে কোনো এফেক্ট পড়ছে না। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি এই ভোল্টেজটাকে বাড়ালেও স্পিডের পরিবর্তন পাইনি, ফিল্ড ভোল্টেজ বাড়ালেও স্পিডের কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। তাহলে এই রেসপেক্টে যদি আমি এখন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স ড্র করি, তাহলে যখন আমি মোটরকে স্টার্ট করছি তখন তো টর্কের মান তো 0, টর্কের মান তো 0 এই জায়গাতে। সেই জায়গাতে স্টার্টিং এ ধর আমি মানটা পেয়েছি 1200 আরপিএম, আর সেই রেসপেক্টে আমি বলছি 1200 আরপিএমটা এখানে আছে, এটা স্পিডের লাইন, 1200 আরপিএমটা এখানে আছে। এইবার সেই 1200 আরপিএমটা পাওয়ার জন্য আমাকে এখানে রেটেড ভোল্টেজ দিয়ে রেখেছি, কনস্ট্যান্ট করে দিয়েছি, রেটেড ভোল্টেজ দিয়ে কনস্ট্যান্ট করে দিয়েছি, যে ফিল্ড ভোল্টেজ চেঞ্জ করছি, যে 1200 আরপিএমই পাচ্ছি। এইবার এই মোটরটার ওপরে এবার আমি মোটরটা ঘুরছে, এবার আমি টর্ক বাড়াবো, মানে লোড বাড়াবো, এবার আমি লোড বাড়াবো। তাহলে এবার যদি আমি লোড বাড়াই, তাহলে তো সেই এবার এই স্পিডটার ওপরে সেই লোডের এফেক্টটা পড়বে। এবার লোড বাড়ছে, লোড বাড়ছে মানে কোনটা বাড়ছে? বা টর্কের মান বাড়ছে। ধর টর্কের মানটা আমি 1 নিউটন মিটার বাড়ালাম, 0তে ছিল 1200 আরপিএম ছিল, যে টর্কের মানটা 1 নিউটন মিটার বাড়ালাম।
তাহলে টর্কের মানটা 1 বাড়লো, সেটাও দেখ আবার গুণ হচ্ছে আর এ ভ্যালুর সাথে, মানে আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে। এখন বলতো জেনারেলি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা কি রকম রেঞ্জে থাকে? হাই ভ্যালুতে থাকে না লো ভ্যালুতে থাকে না ভেরি ভেরি লো ভ্যালুতে থাকে? ভেরি ভেরি লো স্যার। খুবই কম ভ্যালুতে থাকে। দেখ তোরা অঙ্কগুলো যখন করেছিস, সেই অঙ্কগুলোতে কিরকম মান তোরা পেয়েছিলিস মনে করে একটু দেখ। 0.2, 0.1, 0.00, 0.02, দেখ এইরকম রেঞ্জে মান তোরা নিয়ে অঙ্ক করেছিলিস। তাহলে সেই শুধু অঙ্ক করার সময় অঙ্ক করলে হবে না, সেই ডেটাগুলোকে মাথায় নিয়ে চিন্তা করতে হবে যে এই মোটরটার আমি অঙ্ক করছি কিন্তু ডেটাগুলো এত কম কেন, এত কম রেঞ্জে ডেটা কেন, এগুলো মাথায় চিন্তা করতে হয় অঙ্ক করার সময়, কিন্তু তখন তোরা করবি না। দেখ আমি কিন্তু তখন ধরিয়ে দিয়েছিলাম যে এই যে কম রেঞ্জের ডেটাগুলো নিয়ে কাজ করছিস, তার মানে এই অঙ্ক থেকেও তোদেরকে কিছু মোটর সম্বন্ধে কিছু আইডিয়া গ্যাদার করতে হয়। একটা মোটরের ডেটা থেকে, এই অঙ্কের ডেটা থেকেই মোটর সম্বন্ধে আইডিয়া গ্যাদার করতে হয়। এবার দেখ আমি এই টর্কের মানটা যাই বাড়াই না কেন, 1 নিউটন মিটার বাড়ালাম, সেও দেখ আবার গুণ হলো লো ভ্যালুর সাথে। তাহলে এই দুজনের গুণফলটা তো লোই থেকে গেল। আবার দেখ কে এফ আই, তাদের মানটাও দেখ লো ভ্যালুতে আছে। সেই লো ভ্যালুর আবার স্কোয়ার, এই লো ভ্যালুর স্কোয়ার করলে মানটা বাড়ে না কমে? একটা লো ভ্যালুকে তাকে যদি আমি স্কোয়ার করি তাহলে সেই মান বাড়ে না কমে? বল। কমে স্যার। কমে। তাহলে নিচের মানটা আরো কমে যাচ্ছে। তাহলে বল, একে উপরে লো ভ্যালু আছে, নিচেও আবার লো ভ্যালু আছে, লো ভ্যালুর আবার স্কোয়ারে আছে, তাহলে আলটিমেটলি স্পিডের ওপরে যে পরিবর্তন, যে নেগেটিভ এফেক্টটা, মানে স্পিড যে কমে যাবে, ফ্লাক্সটা বাড়লে যে স্পিড কমে যাবে, সেই কমের এফেক্টটা কি খুব যে একটা বেশি পড়বে? এই নেগেটিভ এফেক্টটার জন্য স্পিড কি খুব একটা কমবে? সবাই তো লো ভ্যালুতে রান করছে। তাহলে সেই দিক থেকে দেখা যায় যে এই জায়গাকার মানের পরিবর্তনটা কিন্তু সেরকম আমাদের এই মাইনাস এফেক্টটা, নেগেটিভ এফেক্টটা কিন্তু সেই রকম একটা মানের পরিবর্তন দেখাতে পারে না, কারণ সবাই এখানে লো ভ্যালুতে আছে। এই লো ভ্যালুর জন্য ওখানে কোনো পরিবর্তনটা সেরকম আমরা দেখতে পাই না। তাহলে 1 নিউটন মিটার লোড যখন আমি বাড়ালাম, তাহলে কি স্পিডের পরিবর্তন দেখতে পেলাম না? মানে স্পিড সেমই থাকলো। আরো লোড বাড়ালাম, ধর 5 নিউটন মিটার লোড বাড়ালাম, তাহলে সেই জায়গা থেকে বলতো তাও কি পরিবর্তন পাবো দেখতে? না স্যার। তাতেও কোনো পরিবর্তন আসবে না, যদি না এই লোডের মানটা প্রচুর পরিমাণে বাড়াই তবেই আসবে। কিন্তু যখন একটা মোটরকে প্রচুর পরিমাণে লোড দেবো, সে তো ওভারলোড হয়ে মোটর নিজেই পড়ে থাকবে। আমাদের মাথায় যদি প্রচুর পরিমাণে লোড চাপিয়ে দেয়, ওজন চাপিয়ে দেয়, তাহলে আমরা নিজেরাই তো পড়ে যাবো। সেটা তো মোটরের দোষ নয় সেটা। তাহলে আমরা যতক্ষণ মোটরের লোড নেওয়ার ক্ষমতা আছে, সেই সহ্য সীমার মধ্যে যখন লোডটাকে অ্যাপ্লাই করব, দেখতে পাবো সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, একমাত্র সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে লোড যতই বাড়াতে থাকি, স্পিড কিন্তু আমাদের সেরকম পরিবর্তন আসবে না। স্পিডের মান কিন্তু সেরকম পরিবর্তন আসবে না। তাহলে এই যে গ্রাফটা যখন আমরা পেলাম, তখন ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করে রেখেছি, সেই ভোল্টেজটা সাধারণত একটা মোটরের রেটেড ভোল্টেজ। মানে আমরা প্রথম অবস্থায় করলাম কাজটা, প্রথম করলাম এক্সপেরিমেন্টটা, তখন আমরা মোটরকে যে ভোল্টেজটা দিয়েছি এখানে ফিল্ডে, সেটা হচ্ছে মোটরের রেটেড ভোল্টেজ। এবার মোটর, সেই জন্য আমরা এটাকে ভিএফটাকে বলছি
ভিআর, ভিএফ সাফিক্সে আর, অর্থাৎ রেটেড ফিল্ড ভোল্টেজ। এটাকে বলছি রেটেড ফিল্ড ভোল্টেজ। এইবার ধর ফিল্ড ভোল্টেজের মানটা আমি অনেকটা বাড়ালাম, রেটেড ভোল্টেজ থেকে অনেকটা বাড়ালাম, রেটেড ফিল্ড ভোল্টেজ থেকে এবার এই মানটা অনেকটা বাড়ালাম। যখনই এই ভোল্টেজের মানটা অনেকটা বাড়াবো, জেনারেলি আমরা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ড কয়েলের যে রেজিস্ট্যান্স ভ্যালুটা কাজ করে, ফিল্ড কয়েলের যে রেজিস্ট্যান্স ভ্যালুটা কাজ করে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, সেই ভ্যালুটা বল বেশি না কম ইন কম্পেয়ার টু সিরিজ মোটর। সিরিজ মোটরের রেসপেক্টে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ড কয়েলের যে রেজিস্ট্যান্স ভ্যালুটা থাকে সেটা বেশি ভ্যালুতে থাকে না কম ভ্যালুতে থাকে? সেপারেটলি এক্সাইটেড মোটর আর শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্সের মানগুলো কত কত পেয়েছিস মনে কর অঙ্ক করার সময়? দেখ 220 ওহম, 440 ওহম, 230 ওহম এরকম রেঞ্জে পেয়েছিলিস। কিন্তু সিরিজ মোটরের অঙ্ক করার সময় সেই মানটা দেখছিল 0.1, 0.2, 0.3 ওহম এইরকম রেঞ্জে। অঙ্কগুলো থেকে মনে কর। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ড কয়েলে যে রেজিস্ট্যান্স ভ্যালুটা থাকে সেটা হাই ভ্যালুতে থাকে। ফিল্ড কয়েলে যে রেজিস্ট্যান্স ভ্যালুটা হাই ভ্যালুতে থাকে। এবার সেই রেজিস্ট্যান্স ভ্যালুটা হাই ভ্যালুতে আছে, এবার যদি আমি এই ভোল্টেজটাকে বাড়াই, ফিল্ড কয়েলের ভোল্টেজটা যদি আমি বাড়াই, তাহলে বল এখানকার রেজিস্ট্যান্সের মান হাই ভ্যালু, ফিল্ড ভোল্টেজ বাড়ালাম, তাহলে সেই জায়গা থেকে ফিল্ড কারেন্টের মান খুব পরিবর্তন হবে না সামান্য পরিবর্তন হবে? আবার বোঝ ভালো করে, ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্সের মানটা আছে ভেরি হাই ভ্যালুতে। আমি ধরে নিচ্ছি ফিল্ড রেজিস্ট্যান্স অর্থাৎ আর এফ এর মানটা হচ্ছে 220 ওহম। এবার ফিল্ড ভোল্টেজটা রেটেড অবস্থায় ছিল 220 ভোল্ট, আর সেই রেসপেক্টে আইএফ এর মান কত পেয়েছিলাম আমরা? এই রেসপেক্টে আইএফ এর মান কত পাবো বল? এখানে তো ওহমস ল কাজ করবে, ভি ইজিক্যাল টু আইআর হিসাবে। তাহলে আইএফ ইজিক্যাল টু ভিএফ বাই আর এফ পাবো তো, মানে 1 অ্যাম্পিয়ার পাবো। এবার ফিল্ড রেজিস্ট্যান্স আমার 220 ওহমই আছে, ফিল্ড ভোল্টেজটাকে আমি বাড়ালাম 250 ভোল্টে, তাহলে ফিল্ড কারেন্টের মান কত বাড়বে? বল, হিসেব কর। আমার কাছে ক্যালকুলেটর নেই, হিসেব করে বল একজন কেউ। কেউ একজন হিসেব করে বল এই মানটা কত হবে? স্যার 1.136। 1.136 অ্যাম্পিয়ার। খুব বড় হয়ে গেল। আমি ভোল্টেজ বাড়ালাম 35 ভোল্ট, সেই জায়গাতে কারেন্ট কত বাড়লো? সামান্য বাড়লো না খুবই বেশি বাড়লো? দেখ কারেন্টের পরিমাণটা সামান্য বাড়লো। কেন পরিমাণটা অল্প বাড়লো? ফিল্ড রেজিস্ট্যান্সের মানটা হাই ভ্যালুতে আছে বলে। তাহলে সেই জায়গা থেকে বলছি যেহেতু শান্ট বা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ড রেজিস্ট্যান্সের মানটা থাকে হাই ভ্যালুতে, তাই ফিল্ড ভোল্টেজ আমি যতই ইনক্রিজ করি ফিল্ড কারেন্টের মানটার পরিবর্তন খুব কম হয়। তাহলে সেই ফিল্ড কারেন্টের মানের পরিবর্তনটা যেহেতু কম হয় তাই ফ্লাক্সের পরিবর্তনটাও কম হবে।
এবার ফ্লাক্সের পরিবর্তনটা কম হচ্ছে, আবার সেই পরিবর্তনটা কে এর সাথে গুণ হচ্ছে, কে এর সাথে গুণ হচ্ছে, এবং সেটা তাহলে গুণফলের পরিবর্তনটাও কম, এবং তাদের স্কোয়ার সেটা আরো কম। সেটা আরো কম এই জায়গাটাতে। কিন্তু এই জায়গাতে এখানে তো স্কোয়ার নেই, এই জায়গাতে তো স্কোয়ার নেই, তাহলে ভোল্টেজটা যখনই বাড়াচ্ছি ফ্লাক্সের তো একটা পরিবর্তন হচ্ছে, সেই ফ্লাক্সের পরিবর্তনের সাপেক্ষে আমার তো একটু হলেও তো স্পিডের পরিবর্তন আসবে। লোডের উপর এফেক্ট বাদ দেয়, এখন ফ্লাক্সের একটা পরিবর্তন আসবে, এবার সেই ফ্লাক্সের পরিবর্তনটা কমবে না বাড়বে, ফ্লাক্সের যে পরিবর্তনটা সেটা কমবে না বাড়বে। দেখ ফ্লাক্সের পরিবর্তনটা এটা ছিল ভোল্টেজ বাড়ানোর ফলে এইটাতে এলো, তাহলে পরিবর্তনটা বাড়লো না কমলো? যদিও অ্যাপ্রক্সি সেম ধরছি, কিন্তু পরিবর্তনটা বাড়লো না কমলো? বাড়লো। পয়েন্ট এখানে 6 ছিল, এখানে 8 হলো। তাহলে যেহেতু এই জায়গাটাতে স্কোয়ার আছে, তাই ছোট মানের স্কোয়ার করলে আরো ছোট হয়ে যায়, তাহলে এই জায়গার এফেক্টটা আমরা একদমই নেগলেক্ট করে দিচ্ছি। কিন্তু এই জায়গার এফেক্টটা যেহেতু স্কোয়ার নেই, তাহলে ততটা তো নেগলেক্ট করার জায়গা নয়, এটা কিছুটা তো এফেক্ট দেওয়ার জায়গা আছে। তাহলে ফ্লাক্সের পরিমাণটা বাড়লো। এখন বল নিচের ভ্যালুটা যদি বাড়ে আর আর্মেচারের ভোল্টেজটা, অর্থাৎ এই দিকের ভোল্টেজটা তো আমি কনস্ট্যান্টই রেখে দিয়েছি, কোনো পরিবর্তন করিনি, তাহলে ওপরের মানটা কনস্ট্যান্ট আছে, নিচের ভ্যালুটা বাড়লো, এই ভোল্টেজটা বাড়ানোর জন্য অ্যাজ এ রেজাল্ট স্পিড কমবে না বাড়বে? কমবে। কমবে। এখন লোড জিরো অবস্থায় আছে, দ্বিতীয় কেস করছি এটা, তাহলে যখনই কমলো, কমে ধর ওমেগার মানটা এলো এখন 1100 আরপিএম এ। এখানে 220 ছিল প্রথমে, সেখান থেকে বাড়িয়ে 250 এ নিয়ে গেলাম, দিয়ে ওমেগার মানটা এই রেসপেক্টে ওমেগাটা ছিল আমার 1200 আরপিএম, আর এই রেসপেক্টে ওমেগার মানটা হলো 1100 আরপিএম। তাহলে 1100 আরপিএমটা নিশ্চয়ই আমি এইরকম জায়গায় পাবো। 1100 আরপিএমটা নিশ্চয়ই এইরকম জায়গায় পাবো। এখন এদিকের ভোল্টেজটা 220, এদিকের ভোল্টেজটা 250। এইবার সেই দুটো ভোল্টেজকে মেনটেন রেখে এবার যদি আমি লোডের পরিবর্তন ঘটাই, এবার তো আমি এই জায়গাকার পরিবর্তনে আসবো। লোডের পরিবর্তন ঘটাচ্ছি মানে এই জায়গার পরিবর্তন আসবে। এবার বল লোডের পরিবর্তন যখনই ঘটাচ্ছি, লোডের মানের পরিবর্তন হচ্ছে, সেই লোডের মান আবার স্মল ভ্যালুর সাথে গুণ আছে, নিচেও আবার স্মল ভ্যালু, তাহলে অ্যাজ এ রেজাল্ট এই যে এফেক্টটা, সেটা তো পরিবর্তনটা খুবই কম, এবং সেটা মাইনাস এফেক্ট মানে নেগেটিভ এফেক্ট, মানে স্পিডকে কমাবে, তাহলে সেই স্পিড কমানোর এফেক্টটা কম। তাহলে লোড যতই পরিবর্তন করি স্পিড আর কমবে না, স্পিড কমলো না, অ্যাপ্রক্স সেমি থেকে গেল, অ্যাপ্রক্স সেম থেকে গেল। তাহলে এটা হচ্ছে আমার V1। এখন বলতো এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বেশি না কম? VF থেকে V1টা বেশি দিলাম না কম দিলাম? এক বেশি দিলাম, তাহলে ভোল্টেজ বাড়ালাম, মোটরের স্পিড কমে গেল। এবার আমি 3 নম্বর কেসে আছি, এখানে যে ভোল্টেজটা প্রথমে ছিল 220, তারপরে করলাম কি 250 দিলাম। এবার বলছি আমি এই ভোল্টেজের মানটা আমি নিয়ে আসবো 200-তে। এবার আমার RF এর মানটা আছে
220 ওহম। এবার আমি ফিল্ড ভোল্টেজের মানটা দেব 200 ভোল্টে। তাহলে সেই রেসপেক্টে আইএফ এর মানটা কত পাবো? 220 বাই 200 সরি ভিএফ বাই আরএফ মানে 200 বাই 220। তাহলে এই মানটা কত পাবো বল? একের নিচে পাবো নিশ্চয়ই, দেখ কত হবে বল একটু ক্যালকুলেশন করে। So 0.90. 0.90 অ্যাম্পিয়ার। এবার আমি কি করছি, এখানকার ভোল্টেজটা 220 আছে, এই ভোল্টেজটাকে কমিয়ে 200 ভোল্টেজ করে দিলাম, যে লোড জিরো করে দিলাম, যে মোটরটাকে স্টার্ট করছি, আবার পুনরায় স্টার্ট করছি। তাহলে এই ভোল্টেজটা কমিয়ে দিয়েছি। এই ভোল্টেজটাকে যখন কমিয়ে দিলাম তাহলে ফিল্ড কারেন্টের মান কমে গেল, ফিল্ড কারেন্টের মান কমে গেল। যেই ফিল্ড কারেন্টের মান কমে গেল এর উল্টো এফেক্ট চলছে। তাহলে বল ফিল্ড কারেন্টের মান যেই কমে গেল ফ্লাক্সের মানটা কমলো না বাড়লো? কমলো, ফ্লাক্সের মান কমে গেল। এবার সেই ফ্লাক্সটা মোটর কনস্ট্যান্টের সাথে গুণ হচ্ছে, এখন কিন্তু স্কোয়ারে নেই, এই জায়গাটা এফেক্টটা আসছে না, এই জায়গাতে আছে এখন। সেই মোটর কনস্ট্যান্টের সাথে গুণ হলো, যে গুণফল যেটা হলো বল সেটা আগের ভ্যালু থেকে বাড়বে না কমবে? এই গুণফলটা নিশ্চয়ই কমে যাবে, কিন্তু ওপরের ভ্যালুটা তো সেম যা ছিল তাই আছে, এদিকে তো কোনো পরিবর্তন করিনি। এদিকে যদি কোনো পরিবর্তন না করি তাহলে ওপরের মানটা যা ছিল তাই থাকছে, কিন্তু নিচের মানটা কমে গেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট স্পিড বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বেড়ে ধর আগেরটা প্রথম কেসটা 1200 ছিল, তারপর একটা ভোল্টেজ বাড়ানোর জন্য 1100 হলো, আর এই ক্ষেত্রে স্পিড বলছে আমার 1300 হয়ে গেল। তাহলে সেই 1300 আরপিএমটা নিশ্চয়ই আমি এইরকম জায়গায় পাবো স্পিড লাইনে। কারণ কখন পেলাম এই ভোল্টেজ, এই স্পিডের মানটা? এদিকের ভোল্টেজটা 220 আছে, এই ভোল্টেজটা 200-তে আছে, দিয়ে মোটরটাকে রান করলাম, 1300 আরপিএম পেলাম। এবার সেই যে মোটরটা ঘুরছে 1300 আরপিএম এ, এই 1300 আরপিএম এ ঘুরন্ত অবস্থার ওপরে এবার আমি লোড পরিবর্তন করব, লোড বাড়াবো। এবার যতই লোড বাড়াবো সেই লোডের গুণফলটা তো আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে কম ভ্যালু, গুণফল কম, নিচে কম, কমের আবার স্কোয়ার মানে আরো কম। তাহলে এই জায়গার এফেক্টটা নেগেটিভ এফেক্ট, মানে স্পিডের উপরে নেগেটিভ এফেক্টটা কমই পড়বে, পড়বে না বলতে গেলে সে সেমই থাকবে। তাহলে লোড যতই বাড়াই স্পিড কিন্তু আমার সেমই থাকবে। তাহলে এটা 1200 আরপিএম এর লাইন পেয়েছিলাম, এটা 1100 আরপিএম এর লাইন পেলাম, এটা 1300 আরপিএম এর লাইন পেলাম। এখানে ভোল্টেজটা দিয়েছিলাম ধর 250, এখানে ভোল্টেজটার মান দিয়েছি V2 200, আর রেটেড ভোল্টেজটা ছিল ধর 220। এটা জাস্ট বোঝার জন্য বললাম, ভ্যালুগুলো জাস্ট বোঝার জন্য বলে। এইবার সাপোজ ধরে নে আমাকে এই মোটরটার ওপরে ধর এই পরিমাণ লোড নেওয়ার ক্ষমতা, এই যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটার এই পরিমাণ লোড নেওয়ার ক্ষমতা আছে, যে লোড নেওয়ার ক্ষমতাটা আছে 50 নিউটন মিটার, কথায় কথায় আমি ধরে নিলাম। এবার এই মোটরটাকে যদি আমি ধর চালাচ্ছি 40 নিউটন মিটারে, যদি 40 নিউটন মিটার আমাকে চালাতে হয় লোড নিয়ে, আর যদি বলে যে এই মোটরটাকে 40 নিউটন মিটারে চালাতে হবে এবং মোটরটাকে 1300 আরপিএম এ ঘোরাতে হবে, তাহলে লোডের পরিমাণ 40 নিউটন মিটার আর মোটরের স্পিডের পরিমাণ 1300 আরপিএম।
তাহলে বল এই মোটরটার উপরে এই ফিল্ড ভোল্টেজ এদিকে তো আমি দিয়েছি 220 দেওয়া আছে, তাহলে ফিল্ড ভোল্টেজের মানটা কত রাখবো? 40 নিউটন মিটার লোড, তাহলে সেই লোড লাইনটাকে ফেলবো স্পিড লাইনের উপরে। কত স্পিড বলেছে? 1300 আরপিএম এর স্পিড, তাহলে 1300 আরপিএম এর স্পিড লাইন তো এটা, তাহলে 1300 আরপিএম এর স্পিড লাইন এটাতে ফেললাম। এবার দেখবো এই স্পিড লাইনটা যখন পেয়েছি তখন ফিল্ড ভোল্টেজের মানটা কত ছিল? 200, তাহলে আমাকে এখানে 200 রাখতে হবে ভোল্টেজ। যদি বলে যে 40 নিউটন মিটার লোডেই চালাতে হবে এবং স্পিড আমাকে রাখতে হবে 1200 আরপিএম, তাহলে ফিল্ড ভোল্টেজের মানটা কত দেবো তখন? তাহলে 40 মিটার লোডই থাকবে, সেই লোডটাকে আমি রাখবো বা স্পিড লাইনে ফেলবো 1200 আরপিএম এর স্পিড লাইনের উপরে নিয়ে যাব, যে দেখবো সেই এই 1200 আরপিএম এর স্পিড লাইনটা যখন পেয়েছি তখন ফিল্ড ভোল্টেজের মানটা কত ছিল? রেটেড ভোল্টেজ মানে 220 ভোল্ট, তাহলে এখানে দেবো 220 ভোল্ট। কিন্তু যদি বলে যে 40 নিউটন মিটার লোডই রাখবো কিন্তু মোটরটাকে ঘোরাতে হবে 1100 আরপিএম এ, তাহলে 40 নিউটন মিটার লোডই রাখলাম, এবার সেই লোড লাইনটাকে নিয়ে গিয়ে স্পিড লাইনের উপরে ফেললাম 1100 আরপিএম এর স্পিড লাইন, 1100 আরপিএম এর স্পিড লাইনে ফেললাম। এবার দেখবো 1100 আরপিএম এর স্পিড লাইনটা যখন পেয়েছি তখন সেই স্পিড লাইনটা ফিল্ড ভোল্টেজের মান কততে ছিল? 250-তে, তাহলে এটাকে প্রয়োগ করবো 250 ভোল্টেজ। ঠিক এই রকম করে আমরা সমস্ত কিছু চেক করব, দিয়ে ফিল্ড ভোল্টেজের মানটাকে মেনটেন করে স্পিড চেঞ্জ করব। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা যে রেজাল্ট পেলাম, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা যেভাবে রেজাল্ট পেলাম, শান্ট মোটরের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে রেজাল্ট পাবো, একই রকম রেজাল্ট পাবো। কেন? সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যেরকম আমরা সেপারেট সোর্স থেকে ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করতে পেরেছি, মেনটেন করতে পারছি, যেটা ভ্যালুতে ফিক্স করছি সেই ভ্যালুটাকে মেনটেন করতে পারছি, ঠিক শান্ট মোটরের ক্ষেত্রেও তো আমরা রিওস্ট্যাটের মাধ্যম দিয়ে সেটাকে মেনটেন করতে পেরেছি। মনে পড়ছে সে দুটো রিওস্ট্যাট ব্যবহার করেছিলাম। এই যে, তাহলে শান্ট মোটরের ক্ষেত্রে আমার যখন যেটাকে মেনটেন করতে হবে সেখানে তো আমি রিওস্ট্যাট দিতে পেরেছি, সেই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স ভ্যালু মেনটেন করে আমি যেটাকে যেরকম ভ্যালুতে কনস্ট্যান্ট করতে চাই সেটাকে সেই রকম রেজিস্ট্যান্স ভ্যালু সেট করে মেনটেন করতে পারবো। তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটর আমি ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারি, কিন্তু শান্ট মোটরের ক্ষেত্রেও একই রকম রেজাল্ট পাবো, শুধু আমাকে রিওস্ট্যাটের সাহায্য নিতে হবে, এক্সট্রা রিওস্ট্যাটের সাহায্য নিয়ে সেই জিনিসটাকে আমাকে মেনটেন করতে হবে। শান্ট মোটরের ক্ষেত্রেও একই রেজাল্ট পাবো, কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে যেহেতু আর্মেচার এবং ফিল্ড একই সাথে কানেক্টেড, যেহেতু আর্মেচার এবং ফিল্ড একই সাথে কানেক্টেড, তাই কি আমরা তখন আর্মেচার কন্ট্রোল আর ফিল্ড কন্ট্রোলকে আলাদা করে মেনটেন করতে পারবো? বল। আর্মেচার কন্ট্রোল আর ফিল্ড কন্ট্রোলকে আলাদা করতে পারবো? না স্যার, পারবো না। পারবো না। তাহলে আমরা কি করব? মোটর কি তাহলে আমাদের সিরিজ মোটর ব্যবহার করতে পারলে, তাহলে আর্মেচার কন্ট্রোল আর ফিল্ড কন্ট্রোল যদি আলাদা করে করতে না পারি তাহলে আমার লাভটা কি? তাহলে একটা জিনিস দেখ, সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা বলতে চাইছি সব সময়, যখন আমরা ভোল্টেজ কন্ট্রোল করেছি তখনও বলেছি যে সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা আর্মেচার ভোল্টেজ এই স্পিড কন্ট্রোল মেথডটাকে আমরা সেপারেটলি মেনটেন করতে পারি না, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল এবং ফিল্ড কন্ট্রোল মেথডটাকে আমরা আলাদা করে করতে পারি না। বেশ,
এতদূর পর্যন্ত আমাদের মাথায় ঢুকে আছে যে আমরা আলাদা করে মেনটেন করতে পারি না, কন্ট্রোল করতে। আর শান্ট মোটর আর সেপারেটলি এক্সাইটেড মোটরকে আমরা সুন্দর মেনটেন করতে পারি। আবার একটা জিনিস লক্ষ্য কর যে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে বা শান্ট মোটরের ক্ষেত্রে আমরা এই সাইডের কন্ট্রোল যখন করেছি, আর্মেচার সাইডের কন্ট্রোল যখন করেছি, এই ভোল্টেজটার মান বাড়ালে স্পিড বেড়েছে। ভালো করে মনে কর, এই ভোল্টেজের মান বাড়ালে স্পিড বেড়েছে, কারণ এই ভোল্টেজটা মানে কোনটা, স্টেডি স্টেট মডেলে এইটা, আর এইটা মানে কোনটা, ইকুয়েশনের ওপরে। তাহলে ওপরের ভ্যালুটা বাড়ালে তো স্পিড বাড়বে। তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটর বল বা শান্ট মোটর বল, আমরা আর্মেচার সাইডের ভোল্টেজটাকে যদি বাড়াই তাহলে স্পিড বেড়েছে, আর্মেচার সাইডে ভোল্টেজ যদি কমাই তাহলে স্পিড কমেছে। এখন আমরা কি দেখলাম, ফিল্ড কন্ট্রোল করে, অর্থাৎ এই দিকের যদি কন্ট্রোল করি, সেটা সেপারেটলি এক্সাইটেড বল বা শান্ট মোটর বল, এই দিকের যদি কন্ট্রোল করি তাহলে কি দেখলাম, ভোল্টেজটা রেটেড থেকে 200-তে গেলাম, কমালাম না বাড়ালাম, কমালাম। 220 রেটেড মানে 220, 220 থেকে 200-তে গেলাম, ভোল্টেজ কমালাম, মানে এই ভোল্টেজের মান কমালাম, দেখ স্পিড বেড়ে গেল। আবার ভোল্টেজ যখন আমি রেটেড থেকে বাড়াচ্ছি, দেখ স্পিড আবার কমে গেল। অর্থাৎ এই ভোল্টেজটা বাড়ালে স্পিড কমবে, এই ভোল্টেজটাকে বাড়ালে স্পিড কমবে, আর এই ভোল্টেজটাকে কমালে স্পিড বাড়বে। আমরা সমস্ত কিছু টর্ক, স্পিড, ক্যারেক্টারিস্টিক্স থেকে পেয়ে গেলাম। এখন আমার বক্তব্য হচ্ছে, বেশ বক্তব্যটা পরে আসছি, তার আগে বলি যে তাহলে দুটো মেথডে আমরা ভোল্টেজ কন্ট্রোল করতে পারলাম, স্পিড কন্ট্রোল করতে পারলাম। এখন দুটো মেথডের মধ্যে কোনটা আমার সুবিধা, কোনটা আমার অ্যাডভান্টেজ, কোনটার কি অ্যাডভান্টেজ, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ, এইটাকে আমরা দেখি। জেনারেলি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল যখন করলাম, সেটাকে আমরা নাম দিয়েছিলাম এভিসি। আমরা সবসময় এভিসিটাকে প্রেফার করি, ইজ প্রেফার্ড। আমরা এবিসিটাকে সবসময় প্রেফার্ড করি। কেন করি না, তো এভিসি কন্ট্রোলের মাধ্যমে যদি আমরা স্পিড কন্ট্রোল করতে চাই, তাহলে সেই স্পিড কন্ট্রোলটা খুব স্মুথলি কন্ট্রোল করতে পারি, যেটাকে আমরা বলি হাই এফিসিয়েন্সি। আর হাই এফিসিয়েন্সির সাথে আর একটা জিনিস কি হয়, গুড ট্রানজিয়েন্ট রেসপন্স। এই জিনিস টার্মটা তোরা প্রথম শুনলি, গুড ট্রানজিয়েন্ট রেসপন্স। এর কথাটার মানেটা কি, গুড ট্রানজিয়েন্ট রেসপন্স? কেউ বলতে পারবি এই কথাটার মানে? তোদের ক্লাসে নিশ্চয়ই বলেছে, ড্রাইভ পড়াতে গিয়ে নিশ্চয়ই এই কথাটা উচ্চারণ মুখ থেকে বের করেছে। গুড ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট কথার অর্থটা কি বল? ট্রানজিয়েন্ট কথার অর্থটা হচ্ছে ঝটকা। তুই দাঁড়িয়ে আছিস, পিছন থেকে তোর কেউ এসে হঠাৎ করে ধাক্কা মারলো, আমি দাঁড়িয়ে আছি, পিছন থেকে যদি হঠাৎ করে কেউ আমাকে ধাক্কা মারে, তাহলে আমার শরীরে কি রকম একটা অনুভূতি হয় বল, যেটা তোর কাছে কল্পনার বাইরে ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে বলে। তুই সেইটা নিয়ে কোনো অবগতই ছিলিস না, কিন্তু হঠাৎ করে তোর পিছন থেকে ধাক্কাটা মেরে দিল, তুই একটা চমকে উঠবি তো। আর এই সেই চমকে উঠার কারণে তুই হয়তো সামনে পড়েও যেতে পারিস, এরকম ঘটনা ঘটবে তো।
তাহলে এই যে ব্যাপারটা, যদি আমরা ভোল্টেজ অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে মোটর একটা ভোল্টেজ নিয়ে ঘুরছে, আর্মেচারে। সেই অবস্থা থেকে আর্মেচারের ভোল্টেজটাকে যখনই পরিবর্তন করতে যাব, মোটর তো জানে না যে আমি পরিবর্তন করবো ওর ভোল্টেজটা। মোটরে কি মাথার ব্রেন আছে যে মোটর জানবে যে আগে থেকে যে ওর উপর আমি ভোল্টেজ পরিবর্তন করব? তাহলে মোটরের কাছে তো ব্যাপারটা অজানা। যখনই আর্মেচারের ভোল্টেজটাকে পরিবর্তন করব, তাহলে ওর শরীরে তো একটা জার্কিং আসবে। এই জার্কিংটাকে যে যত রুখে দাঁড়াতে পারবে, তার শরীর ততটা স্টেবল থাকবে। আমাকে যদি পিছন থেকে ধাক্কা মারে, আমার শরীর হঠাৎ কেঁপে উঠবে। আর এই কেঁপে যাওয়ার ব্যাপারটাকে আমি যতটা রুখে দাঁড়াতে পারবো আচমকা, ততটাই তো আমার শরীর স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে এই যে মোটরের উপরে যখন আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করছি, মানে আর্মেচারের ভোল্টেজের পরিবর্তন করছি, মানে মোটর একটা ভোল্টেজ নিয়ে আর্মেচার একটা ভোল্টেজ নিয়ে ঘুরছে, সেই অবস্থায় মোটরের হঠাৎ করে ভোল্টেজ যখন আমি পরিবর্তন করতে যাচ্ছি, মোটর তো জানে না যে ভোল্টেজ পরিবর্তন করবো। যেই পরিবর্তনটা করে দিলাম, মোটরের পিছন থেকে ধাক্কা পড়লো। যেই ধাক্কাটা পড়লো, মোটরের উপর একটা জার্কিং তৈরি হবে। এই জার্কিংটাকে যে যত রুখে দাঁড়াতে পারবে, সেই মোটর তত স্মুথ কন্ট্রোল হবে। এই রুখে দাঁড়ানোর ব্যাপারটাকে বলা হয় গুড ট্রানজিয়েন্ট রেসপন্স, অর্থাৎ একটা ট্রানজিয়েন্ট মানে ঝটকা। তাহলে একটা ঝটকা যেহেতু আছে, সেই ঝটকার যে একটা রেসপন্স, সেই রেসপন্সটাও ভালো দিতে পারে। ঝটকার বিরুদ্ধে রেসপন্স কিন্তু এটা, এই রেসপন্সটা কিন্তু সবসময় ঝটকার বিরুদ্ধে রেসপন্স। তাহলে সেটাও ভালো দিতে পারে কখন? যদি এভিসি কন্ট্রোলের মধ্যে থাকে। আবার বলতে পারি আমরা গুড স্পিড রেগুলেশন। গুড স্পিড রেগুলেশন, এভিসি কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আমরা স্পিড রেগুলেশনটাকে খুব স্মুথলি করতে পারি। কিরকম? ধর সাপোজ আর্মেচারে 220 ভোল্টেজ আছে, সেই অবস্থায় মোটর ঘুরছে আমার 1250 আরপিএম এ। আমি এখন করতে চাইছি যে 1245 আরপিএম। আমি এখন করতে চাইছি 1245 আরপিএম। তাহলে সেই রেসপেক্টে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে না কমাতে হবে আর্মেচারে? বল, আর্মেচারে ভোল্টেজ বাড়াতে হবে না কমাতে হবে? এতক্ষণ থেকে যেটা আমরা পেলাম সেইখান থেকে বল, আর্মেচারে ভোল্টেজ বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। কমাতে হবে। এবার এই যে স্পিডের পরিবর্তনটা কি খুব বেশি না কম? কম স্যার। কম আছে স্যার। খুবই কম, খুবই কম। তাহলে দেখা যাবে যে আমি 220 জায়গায় 218 ভোল্টেজ দিলে আমার সেটা হয়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজ আমি খুব 2 ভোল্টেজ থেকে খুব স্মুথলি কন্ট্রোল করতে পারবো। কিন্তু যদি আমি ফিল্ড কন্ট্রোলের মধ্যে থাকি, যে দেখা যাচ্ছে 1250 আরপিএম এ যখন ঘুরছে মোটর, তখন হয়তো ফিল্ড কন্ট্রোলে ফিল্ড ফ্লাক্সের মানটাতে 0.002 ওয়েবারে আছে। এবার আমি যখনই 1245 আরপিএম এ ঘোরাতে যাব, 1245 আরপিএম এ যখন আমি ঘোরাতে যাব, তাহলে সেই রেসপেক্টে বল স্পিড কমছে, তাহলে ফিল্ডের মানটা বাড়বে না কমবে? ফিল্ডের মানটা, ফ্লাক্সের মানটা বাড়াতে হবে না কমাতে হবে? স্পিড কমছে, তাহলে ফ্লাক্সের মান বাড়াতে হবে। দেখ ভালো করে লক্ষ্য করে মনে কর, এখন ফ্লাক্সের মান বাড়িয়ে ধর আমি 0.0021 করলাম, কত বাড়ালাম? ফ্লাক্সের মান যা অবশ্যই একটু সামান্য একটু বাড়ালাম, কিন্তু দেখা যাচ্ছে এই সামান্য একটু ফ্লাক্সের মান বাড়াতে গিয়ে 1245 আরপিএম না পেয়ে আমি হয়তো সেখানে 1240 আরপিএম পেয়ে গেলাম।
তাহলে এটা তো আমার ডিজায়ার নয়। দেখ ফ্লাক্স সামান্য একটু বাড়লো, ফ্লাক্স কত বাড়লো? 0.001 বাড়লো, না 0001 বাড়লো। আমি ফ্লাক্সের মানটা এই পরিমাণ বাড়ালাম, সামান্য একটু, খুব স্মুথ কন্ট্রোল করে, খুব সামার ফ্ল্যাক্স কন্ট্রোল করে, খুব প্রিকশন নিয়ে কন্ট্রোল করলাম, যে এই পরিমাণ ফ্লাক্সের মান বাড়ালাম। এই পরিমাণ ফ্লাক্সের মান বাড়াতে গিয়ে আমার দরকার 45, কিন্তু হয়ে গেল 40। আমি সেটাকে স্মুথ কন্ট্রোল করতে পারলাম না। এই যে ব্যাপারটা, অর্থাৎ আমার যে স্পিডটা দরকার সেই স্পিডটাকে আমি যদি স্মুথ কন্ট্রোল করতে পারি, সেটা কি বলি আমরা? গুড স্পিড রেগুলেশন। সেটাকে বলি আমরা গুড স্পিড রেগুলেশন। বোঝা গেল? বল, বুঝতে পারলি? এটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের অ্যাডভান্টেজ, আর এর উল্টো এফেক্টটা ফিল্ড কন্ট্রোলের ডিসঅ্যাডভান্টেজ। উল্টো ভাবে যদি বলতে যাই, তাহলে সেটাই তো ফিল্ড কন্ট্রোলের ডিসঅ্যাডভান্টেজ। বল, এটুকু মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। এবার দেখ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটাকে আমরা সহজেই কন্ট্রোল করতে পারি যদি আমার কাছে সাপ্লাই থাকে ধর এসি, আর আমার দরকার ডিসি। কারণ এখন তো ডিসি মোটর পড়ছি, আমরা তো ডিসি মোটর পড়ছি, আর আমি করতে চাইছি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, যেখানে আমার সাপ্লাই আছে এসি। তাহলে আমি কি ব্যবহার করব মোটরটাকে চালানোর জন্য? রেক্টিফায়ার স্যার। আমি রেকটিফায়ার ব্যবহার করব। তার জন্য আমার রিকোয়ার হচ্ছে রেকটিফায়ার। এই রেকটিফায়ারটাকে আমরা সহজে ব্যবহার করতে পারি সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ রেকটিফায়ার। আমার সাপ্লাইটা কি দেখতে হবে, সেটা সিঙ্গেল ফেজ আছে নাকি। আর যদি 3 ফেজ থাকে, তো সিঙ্গেল ফেজ থাকলে সিঙ্গেল ফেজ রেকটিফায়ার, 3 ফেজ থাকলে 3 ফেজ রেকটিফায়ার। আমার কাছে দেখ অ্যাভেলেবেল সার্কিট আছে। এবং সেই রেকটিফায়ারটা সেমি কন্ট্রোল হতে পারে, সেটা ফুল কন্ট্রোল হতে পারে। আমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল সার্কিট আছে। কিন্তু আমি সেই রেকটিফায়ারের মাধ্যমে যতই সেমি কন্ট্রোল বলি, ফুল কন্ট্রোল বলি, আমি যখন এই ফিল্ডে কন্ট্রোল করতে যাব, এই যে সামান্য পরিমাণ পরিবর্তনটা, আমার কাছে এমন কোনো ডিভাইস নেই যে সামান্য পরিবর্তনটা আমি খুব সহজে করতে পারবো। কিন্তু এই সামান্য পরিবর্তনটা, ভোল্টেজের দিকে যে সামান্য পরিবর্তনটা, এটা কিন্তু আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো যে কোনো রেকটিফায়ারকে কাজে লাগিয়ে। সেটা কন্ট্রোল রেকটিফায়ার হতে পারে, সেটা আনকন্ট্রোল রেকটিফায়ার হতে পারে। জেনারেলি আমরা কন্ট্রোল রেকটিফায়ারের মাধ্যম দিয়ে এই স্মুথ ভোল্টেজের পরিবর্তনটাকে আমরা খুব সহজেই করতে পারি। এবার আমার তোদের কাছে কোশ্চেন থাকলো এতক্ষণ পর্যন্ত যা পড়লি সেই জায়গা থেকে, যে আমরা স্পিডকে পরিবর্তন করতে পারছি আর্মেচারেরও ভোল্টেজ দিয়ে, আবার স্পিডের পরিবর্তন করতে পারছি ফিল্ডেরও ভোল্টেজ দিয়ে। অর্থাৎ দুই দিকের ভোল্টেজ দিয়েই আমি স্পিডের পরিবর্তন করতে পারছি একটা মোটরের। এবার কোন অবস্থাতে, মোটরের কোন সিচুয়েশনে আর্মেচারের ভোল্টেজ দিয়ে স্পিড কন্ট্রোল করব, আর কোন সিচুয়েশনের জন্য ফিল্ডের ভোল্টেজ দিয়ে স্পিড কন্ট্রোল করব। এই ভোল্টেজটা দিয়ে কখন স্পিড কন্ট্রোল করব, আর এই ভোল্টেজটা দিয়েই বা কখন স্পিড কন্ট্রোল করব। বেশ, একটু হোল্ড কর।
তোরা একটু হোল্ড কর সবাই, আছিস তো? লাইনে আছিস তো না পালাইলি রে? না স্যার আছি, দেখাচ্ছি। আছি স্যার। তাহলে একটা বক্তব্য তোদের কাছে আমি এখন পেশ করলাম, সেটা হচ্ছে একটা যে কোনো মোটরের এই ভোল্টেজটাকে দিয়ে আমি কখন স্পিড কন্ট্রোল করব, অর্থাৎ আর্মেচার সাইডের ভোল্টেজ দিয়ে আমি কখন স্পিড কন্ট্রোল করব, আর ফিল্ডের ভোল্টেজ দিয়েই বা আমি কখন স্পিড কন্ট্রোল করব। যেহেতু আমার কাছে দুটো স্পিড কন্ট্রোল মেথড অ্যাভেলেবেল আছে, তাই দুটোই তো আমরা ব্যবহার করব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমি দেখলাম, তাহলে সেই জায়গা থেকে আমি তো ব্যবহার করব বলেই তো আমাদের দুটো মেথড তৈরি হয়েছে। ব্যবহার করব বলেই তো দুটো মেথড তৈরি হয়েছে। তাহলে কখন এটা করব, কখন এটা করব, নিশ্চয়ই কারণ আমার আছে। তাহলে এটাই তোদের কাছে কোশ্চেন আমার থাকলো নেক্সট দিনের পড়ার জন্য, যে when we control speed by armature voltage control method or when we control the speed by field control method। পরীক্ষায় কোশ্চেন আছে এগুলো এরকম ভাবে। তাহলে কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি, দুটো কোশ্চেন, যে when we control the speed of ডিসি মোটর লিখলাম আমি, সেই মোটরটার একটা স্পেসিফিক দিয়ে দেবে, সেপারেটলি হোক, শান্ট হোক কি সিরিজ হোক দিয়ে দেবে, বাই আর্মেচার বা এভিসি, ডাইরেক্টলি লিখলাম এভিসি। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার when we control the speed of ডিসি মোটর। এই মোটরের জায়গাতে সবসময় চিন্তা করবে 3 রকমের মধ্যে মনে কোনো একটা মোটর দেবে, নাম বলে দিবে, বাই ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। তাহলে এই দুটোর অ্যান্সার আমাকে তোদেরকে দিতে হবে। এতক্ষণ যে আমরা স্পিড কন্ট্রোল করলাম সমস্ত কিছু, তাহলে সেই জায়গা থেকে তোদের যে বক্তব্যটা পেশ করবি, এবার তোরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে হিন্টসটা দিতে হবে, আর বাকিটা আমি বলে দেবো। তোদেরকে জাস্ট হিন্টসটা আমাকে দিতে হবে। তাহলে নেক্সট দিন ক্লাস আমি এই জায়গা থেকে শুরু করব, এই টপিক থেকে শুরু করব। এর হিন্টসটা আমার চাই, আর কিচ্ছু চাই না, এর হিন্টসটা আমাকে দিতে হবে, আমার রিকোয়ার। সেই হিন্টসটা আমাকে দিতে হবে। ডিসি মোটর পড়েছিস থার্ড সেমে, আবার দেখ ডিসি মোটর নিয়েই চলছে এখন, আর সেই মোটরের পরে এবার আমরা ইন্ডাস্ট্রিতে চলছি, এখন ইন্ডাস্ট্রি রিলেটেড গল্প নিয়ে চলছি। তাহলে সেই জায়গা থেকে আমাকে বলতে হবে যে কখন আমরা স্পিড কন্ট্রোল করব এভিসি তে, কখন আমরা স্পিড কন্ট্রোল করব এফএফসি। ঠিক আছে, থাক তাহলে এই পর্যন্তই। পর আজকে একটু কমই হলো।